নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি স্বনামধন্য সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত আগুন গল্পটি পড়ে শোনাব। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প আগুন। কঞ্চির আগালির মতো খোঁচা খোঁচা কাঠি কাঠি আঙুল কটার হাড়গুলো মরমরিয়ে ভেঙে গুঁড়ো হয়ে যেতে চাইছে। শরীরের যেখানে যত গ্রন্থি আছে কে যেন সেখানে নিষ্ঠুর আক্রোশে মোটা গুণ ছুঁচ দিয়ে বিঁধেছে এবং ঘাড় থেকে মাজা আর মাজা থেকে ঘাড় অবধি একটা অসহ্য দপদপানি ছুটোছুটি করে ফিরছে। এ দপদপানি ঠান্ডার। ঠান্ডাটা অতিরিক্ত ঠান্ডা হয়ে উঠলে কি আগুনের দাহ এনে দেয়? আবার এক এক সময় ওই ছুটোছুটি দপদপানিটা থেমে যাচ্ছে। মনে হচ্ছে শত্রুতা করে কেউ ওই ধনুকের মতো গোল হয়ে যাওয়া শিরদাঁড়াটার ভিতরে কোনখানে এক চাপ বরফ ঠেসে ধরছে। সেই বরফ গলা হিম জলটা ঘাড় থেকে চুইয়ে চুইয়ে নিচে পর্যন্ত নেমে আসছে বুকের মধ্যে কাঁপুনি ধরিয়ে। তবু সব থেকে মারাত্মক কষ্ট বাঁশের রলার মতো খটখটে পা দুখানায়। সেই কষ্টে হঠাৎ হঠাৎ কোকিয়ে উঠছে বুড়ি। ওরে মারে, পা দুখানাকে যেন কুকুরে চিবোচ্ছে রে। প্রথম প্রথম কথাটা শুনে চমকে ছুটে ছুটে আসত হিমানি লাঠি হাতে নিয়ে। এখন আর আসে না। অদৃশ্য কুকুরের কামড়ের প্রতিকার তার জানা নেই। অতঃপর বুড়ি কপালে হাত চাপড়ে চাপড়ে গাল পাড়ে। আজও পারছিল না, ভাগ্যকে নয়, গাল পাড়ছে বুড়ি তার নাতবউ ওই হিমানিকে। প্রথমটা অবশ্য গাল পাড়েনি, কোকিয়ে কোকিয়ে ডাক দিচ্ছিল, ও নাতবউ, সেই তখন থেকে যে বলতেছি এখানে খানিকটা কাঠ কয়লার আংড়া করে দে, কানে ঢুকতেছে না? ও নাতবউ, বলি কথা কানে সেঁধুচ্ছে না? শীতে যে কালিয়ে গেলাম। ও হারামজাদি, এত অজ্ঞেরাচ্ছি কেন? কিন্তু সেই নাতবউয়ের কোনো উদ্দেশ নেই। অথচ ওই কালিয়ে যাওয়া যন্ত্রণায় বুড়ি মরণতুল্য কষ্ট পাচ্ছে। দেবতাও আড়ে হাতে লেগেছে, নইলে এই শেষ পৌষের কনকনানির ওপর 3 দিন ধরে বৃষ্টি। জোর বৃষ্টি নয়, সারাদিন রাত ঝিমঝিম টিপ টিপ, তার সঙ্গে ছুরির ধার কনকনে হাওয়া। দুপুরে ভাত কটা পেটে দেওয়া অবধি বুড়ি আগুন আগুন করে চিল্লাচ্ছে, কিন্তু আগুনের ফুলকিটুকুও দেখতে পাচ্ছে না। গায়ে জড়াবার কাঁথা কম্বলের সম্বলই বা কতটুকু? শত জীর্ণ একখানা ভোট কম্বল, কতকাল আগের কে জানে। আর তালির ওপর তালি মারা ভারী জগদ্দল কাঁথাখানা বোধহয় প্রাগৈতিহাসিক যুগের। বুড়ির যখন নাকি বয়সকাল ছিল, চোখ বুজে ছুঁচের ছিদ্দিরে সুতো পরাতে পারত, তখন হরেক রঙের সুতো দিয়ে এই নকশি ক্যাঁথাখানা বানিয়েছিল। 5 রকম রঙের শাড়ির পার জোগাড় করতে পাড়ার গিন্নিদের কাছে ধর্ণা দিয়ে রাখত। সেই বাহারে ক্যাঁথাখানা অবশ্য নিজের জন্যে বানায়নি বুড়ি, যখন নাকি তার নাম ছিল নবউ। বানিয়েছিল বাড়িতে আউন্তি জাউন্তি কুটুমের জন্যে। যে দেখেছে নবউয়ের শিল্পকলার সুখ্যাতি করেছে। এখনো সে গল্প করে বুড়ি। এ গল্প শুনে হিমানি মুখ বাঁকিয়ে হেসে বলে, ওনার বয়সকাল, মান্ধাতা রাজা বোধহয় তখন হামা দিত। তা হাসতেই পারে।
সেই নবযৌবনা নবউকে এই ধনুক হয়ে যাওয়া বুড়ির মধ্যে থেকে আবিষ্কার করতে পারবে এত সূক্ষ্ম দৃষ্টি হিমানীর নেই। নেই বলেই ওই কাঁথাখানার যৌবনকালকেও অনুমান করতে পারে না। কালের প্রলেপে যেমন নবউয়ের আজ এই রূপান্তর, বছর বছর, কত কত যেন বছর মোটা ময়লা ছেঁড়া খোঁড়া কাপড়ের প্রলেপে প্রলেপে কাঁথাখানারও এই দশা। দিন, মাস, বছর, বছরের পর বছর যেতে যেতে অতিথি কুটুমের জন্যে বানানো কাঁথা ক্রমশ নকর্তার গায়ে উঠেছে। অতঃপর আরো অনেকগুলো গা ফেরতা হয়ে অবশেষে বুড়ির ভোগে লাগছে। ময়লা মোটা শততালিযুক্ত বোটকা গন্ধ এ জিনিসে আর কার রুচি হবে? তাছাড়া সংসারে আছেই বা কে? জনারণ্যপুরী এখন শুধু অরণ্যপুরী। নিতাই আর হিমানী, ফাউস্বরূপ একটা পুঁচকে ছেলে। কাঁথাখানা ওজনে কম নয়, রোদে তাতিয়ে গায়ে দিলে এখনো আরাম হয়, কিন্তু কোথায় সেই দুর্লভ আরাম? রোদে উঠোন ফাটলেই বা কে ও কাঁথাখানা টেনে নিয়ে গিয়ে রোদে দিচ্ছে? হিমানী, হাত দুটো যার ভিজে নেকড়ার সলতের মতো। তাছাড়া এখন যা চলছে, লোকে তো রোদের নাম ভুলে গেছে। ছাদ দিয়ে জল চোয়াচ্ছে না, জানলা দিয়ে ছাট আসছে না, তবু কাঁথা কম্বল দুটো যেন ভিজে টুসটুস করছে। হাত থাবড়ে থাবড়ে দেখে বুড়ি চেঁচিয়ে বাড়ি মাথায় করে হাঁক পেরেছে, নেতাই, নেতাই রে, দেখ তো আমার বিছানায় কোথা থেকে জল পড়তেছে। ক্যাঁথা কম্বল দুটোই যে ভিজে সপসপে নাচছে। নেতাই তার জীর্ণ মলিন র্যাপারখানা মুড়িসুড়ি দিয়ে এ ঘরের দরজায় এসে দাঁড়িয়ে বলে, জল আবার কোথা থেকে পড়বে? তোমার ঘরের মাথায় তো ছোট ঠাকুরদার ঘর, কতকাল থেকে চাবি বন্ধ পড়ে আছে। আর জানলার ছাট? জানলার ছাটের কথা ওঠে না, কারণ এ ঘরে জানলা বলে কোনো বস্তু নেই। 7 শরিকের বাড়ির এক টুকরো অংশ পার্টিশন দিয়ে দিয়ে এই ন্যায্য ভাগে আনা। নকর্তার এই একমাত্র নাতি নিতাইয়ের ন্যায্য ভাগে একতলার যে অংশটুকু পড়েছে, তার থেকে বরদা সুন্দরীর ন্যায্য ভাগে পড়েছে এই জানলাহীন 3 দেয়াল চাপা অন্ধকূপটুকু। বরদা বুড়ি খ্যানখ্যানিয়ে বলেছে, তুই তো বললি পড়বে কোত্থেকে? জল তবে এলো কি করে? হাত দে দেখ এসে ভিজে কিনা। বরদা বুড়ির বিছানা হাত দিয়ে ছোঁবার প্রবৃত্তি তার নাতি নিতাই চরণের হয় না। সে একটু কুটিল হাসি হেসে বলে, তুমি নিজেই ভেজাওনি তো? আমি আমি ভিজিয়েছি? বুড়ি একবার দিশেহারা হয়ে গিয়েই চেঁচিয়ে বলে ওঠে, কি বললি মুখ পোড়া নক্কি ছাড়া হাড় হাবাতে? ওই হারামজাদি পরিবারের সঙ্গে মিশে মিশেই এত অধঃপ্যাত হয়েছে তোর নেতাই। ওই হারামজাদি যেমন যা মুখে আসে তাই বলে, তুইও তেমনি। হঠাৎ তাকিয়ে দেখে নিতাই চরণের টিকিটিও নেই। অতএব আপন মনে গজগজ করা ছাড়া আর কি করার আছে? আজ ছুটির দিন, বেঈমান মুখ পোড়া দুদণ্ড এসে ঠাকুমার কাছে বসতে পারে না? তা বসবে না, সর্বদা সেই সোহাগী বউয়ের পায়ে পায়ে ঘুরে মরছ। কাঁথাখানাকে উল্টে উল্টে শুকনো জায়গা খুঁজে বার করার চেষ্টায় ব্যর্থ হয় বুড়ি। কিন্তু সে তো তবু সকালের দিকে, তখনও পেটে ভাত পড়েনি, আর আকাশও তখন এমন করে পৃথিবীর ওপর হুমড়ে পড়েনি। এখন অবেলায় সেই স্যাঁতস্যাঁতে কাঁথা কম্বল চাপা দিয়ে পড়ে থাকতে থাকতে বুড়ির শিরদাঁড়ার মধ্যে বরফের ডেলা গলছে।
আঙুলের হাড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, গাঁটে গাঁটে গুণ ছুঁচ ফুটছে, আর বাঁশের রলার মতো পা দুখানাকে কুকুরে চিবোচ্ছে। কি করবে তবে বুড়ি কোকিয়ে কোকিয়ে না চেঁচিয়ে? ও নবাব নন্দিনী, নক্কি ছাড়ি, হারামজাদি, বলি সেই থেকে যে চেঁচিয়ে মরতেছি। এক খাবলা কাঠ কয়লার আগুন দে যায় এ ঘরে, তার কি হলো? অনেকবার চেঁচানোর পর নাত বউয়ের দেখা মেলে। দরজার কাছে এসে বলে, কাঠ কয়লা কোথায় পাবো? কোথায় পাবো বলি, বলতে মুখে আটকালো না কেন? গতরে কি ছাতা পড়েছে যে জ্বলন্ত কাঠে এক ছাট জল দিয়ে রাখতে পারো না? কাঠ কয়লা আবার কোথায় পায় মানুষ? আকার আগুন থেকেই পায়। বউ পাথুরে গলায় বলে, কোন যুগের স্বপ্ন দেখছেন? কাঠ জেলে রাঁধি আমি। বরদা সুন্দরী হাত মুখ নাড়া ঝগড়া সইতে পারেন না এই পাথুরে গলা। তাই নিজের গলাটা ভাঙা কাঁসার মতো খ্যানখ্যানিয়ে বলে ওঠেন, তা কেনই বা রাঁধো না কাটে? যাতে সংসারের একটু সুসার হয়, তাতে মন যায় না নবাব কন্যের কেমন? তা কেন? হেসেলে বসে কাঠের ধোঁয়া খেয়ে রাঁধতে গেলে যে বর চোখ ছাড়া হয়ে থাকে। শয়ান কক্ষে বরের মুখোমুখি বসে স্টোভ জেলে চুরুবুরু রাঁধব, মুখোমুখি বসে খাবো, তবে না বাহার? এদিকে বুড়ি মরুক, বুড়ির জন্যে একটা আদলা পয়সা খরচ করতে বুক ফাটে। নিজেদের শখ শৌখিনের কামাই নেই। ঠান্ডায় আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেতে চাইছে, হাত পা সেঁকতে একটু আগুন চেয়ে চেয়ে মরতেছি। আর তুমি নক্ষী ছাড়া মেয়ে মানুষ সেজে গুজে এসে মুখের ওপর নাক নেড়ে বললে কিনা আগুন কোত্থেকে হবে, কাঠ কয়লা নেই। হিমানি তেমনই পাথুরে গলায় বলে, না থাকলে কি করব? নাতিকে বলে দেবেন বস্তা ভর্তি কাঠ কয়লা এনে রাখতে, মালসা মালসা আগুন করে দিয়ে যাব। বড়দা কোকিয়ে ওঠে, ওরে বাবা রে, পা যে গেল রে, একটু ডলে দে হারামজাদি, দেখতে পাচ্ছিস না শির খেঁচে ধরেছে? ও তো সবসময়ই ধরছে, বলে চলে যায় হিমানি। আসল কথা, ওই নোংরা ময়লা বিছানাটায় হাত দিতে ইচ্ছে করে না এখন হিমানির। 3 দিন ধরে শাড়ি শুকোচ্ছে না। বাধ্য হয়ে আজ হিমানি তার সুদিনের এক টুকরো স্মৃতি, একখানা রংচঙে ছাপা আর্ট সিল্কের শাড়ি বার করে পরেছে। আর সেইটা পরেছে বলেই বাবুনের ঘামাচির জন্যে আনা পাউডারটার তলানি একটু মুখটায় বুলিয়ে নিতে ইচ্ছে হয়েছে একটা টিপ পরতে। এখন এই নোংরা বিছানা আর নোংরা বুড়িকে ছুঁতে মন যায়? তাই এই সাজটুকুও বুড়ির নজর এড়ায়নি দেখে আপাদমস্তক জ্বলে গেল হিমানির। শীতে হাত পা তারই হিম কালিয়ে যাচ্ছে না? এই বর্ষার ঠান্ডায় সংসারের জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে হচ্ছে না? গরিবের সংসারে ঘটা না থাক, লেঠা তো আছে। আর ওই বুড়ি, তার কন্যা করতে হয় না? সকাল থেকে শুরু হয়ে যায় না? ধরে ধরে দাওয়ায় বার করে এনে তাকে মুখ ধোয়াতে নাওয়াতে প্রাতকৃত্য সারাতে হয় না? ভাতের গরস মেখে মেখে সামনে ধরে দিয়ে 2 ঘন্টা বসে বসে খাওয়াতে হয় না? আঁচিয়ে দিতে হয় না? খাওয়া থালা উঠিয়ে নিয়ে গিয়ে মাজতে হয় না? থালা মানে পাথরের থালা। পটপটানি বুড়ির আবার এদিক নেই ওদিক আছে। কাঁসার থালায় খেলে নাকি তার শুদ্ধাচার চলে যাবে। এক দিন পাথর মাজতে মাজতেই হিমানি রাগ করে বলে, আমার থেকে ভারী, দেব একদিন আছাড় মেরে ভেঙে। নিতাই শুনলে হেসে ফেলে বলে, এক রাজা যাবে অন্য রাজা হবে,
পাথরের থালার কি অভাব আছে বুড়ির সিন্ধুকে? কাঁসা পেতলের মতো ওগুলো তো আর বেচে খেতে পারেনি। সর্বস্ব না বেচে তোমরা যদি আমায় বেচে খেতে তো তোমাদেরও লাভ হতো, আমারও হাড় জুড়ত। বলে পাথরখানাকে সাবধান করে ঘরে তুলতে যায় হিমানি। এই জন্যেই বুড়ি বলে, মুখে কিছু আটকায় না নক্কি ছাড়ির। হিমানি মুখ ঘুরিয়ে চলে যেতেই পৃথিবীর পরম নিষ্ঠুরতায় হাউ হাউ করে কেঁদে ফেলে বরদা বুড়ি। একদা যে মানুষটা নবৌ নামে এই বাড়িখানার অভিন্ন চেহারাটার মধ্যে বৃহৎ একান্নবর্তী পরিবারের সকলের কন্যা করে বেরিয়ে নাম কিন্তু। বাড়ির তো বটে, পাড়ার শাশুড়ি দিদি শাশুড়িকে পর্যন্ত দ্বাদশীর সকালে তেল মাখিয়ে দিয়ে এসেছে নবৌ। একাদশীর সন্ধে গা হাত পা টিপে দিয়েছে। ওরে বাবারে গেলাম গেলাম, নেতাই নেতাই, ওরে চোখের চামড়া খেগো, প্রাণটা যে বেরিয়ে গেল আমার, তবে দে এসে গলাটাই টিপে দে যা, যন্ত্রণা থেকে রেহাই পাই। বর্ষাকালে শীতকালে ছুটির দিনে একটা চালাকি খেলে হিমানি। দুপুরে রান্নার শেষে খানিকটা জল গরম করে নিয়ে চা বানিয়ে একটা কলাই করা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেয়, আর সেটাই ভাগ করে করে বারে বারে 1 কাপ করে এনে বরের সামনে ধরে দেয় কাগজ জেলে গরম করে। ভাবটা যেন না বলতেই বারে বারে এই চা বানানোর ক্লেশটি করছে হিমানি পতিপ্রেমে উদ্বেল হয়ে। উপায় বা কি এটুকু চালাকি না খেলে? সংসারের প্রতিটি জিনিস যে অঙ্ক কষে কষে খরচ করতে হয়। পতিপ্রেমে উদ্বেল হয়ে বার কয়েক জনতাটা জ্বাললেই তো রাতের রান্নার সময় স্টোভ জবাব দিয়ে বসবে, মাপা কেরোসিন। অথচ হিমানি জানে ছুটির দিনে বরাদ্দর অতিরিক্ত একটু চাটুকু পেলে কি খুশি হয় নিতাই। এদিকে আবার তৈরি চা গরম করে খাওয়ার ব্যাপারে নিতাইয়ের একটু আতঙ্কের সূচিবাই আছে, ওতে নাকি অসুখ করে। হিমানি ও কথা বিশ্বাস করে না। ওইটুকুতেই যদি অসুখ করত, হিমানি কবে মরে ভূত হয়ে যেত। স্বাস্থ্যবিধির কোন বিধিটাই বা পালন করে সে? ওটুকুতে কিছু হয় এ বিশ্বাস নেই বলেই বরের সঙ্গে এই লুকোছাপাটুকু করতে অপরাধ বোধ আসে না হিমানির। ওর বদলে নিতাইকে যে খুশিটুকু দেওয়া যায় তার দাম কি কম? চায়ে কাগজ পোড়া ধোঁয়ার গন্ধ বয়েই গেল নিতাই চরণের। সে গন্ধ নাকে যায় না কি তার? হাতল ভাঙা মোটা একটা কাপের মধ্যেকার ওই তরল পদার্থটুকু পরম পদার্থ বলেই মনে হয় তার। ওর সঙ্গে অন্য একটি পরম বস্তুর স্পর্শ কল্পনা করে খুশির মাত্রাটা আরো বেশি হয়ে ওঠে। গালের হাড় ওঠা শীর্ণ মুখটায় সেই খুশির আলোটা মেখে নিতাই চরণ বলে ওঠে, কি কাণ্ড, আবার এক্ষুনি? না, তোমার এই এত কাজের মধ্যে এতবার চা করা, ছি ছি। হিমানি একটি অপরূপ হাসি হেসে বলে, একেবারে ছি ছি? তাহলে দাও ফেলে দিয়ে আসি। হিমানি এখনো এরকম হাসি হাসতে পারে? নিতাই বিহল দৃষ্টিতে তাকায় এবং তখন ওর বিশেষ সাজটুকুর দিকে চোখ পড়ে। হিহি করা শীতে ছেঁড়া রেপার গায়ে জড়িয়ে বুকে হাঁটু দিয়ে বসেছিল, তবু মুখে চোখে বুঝিবা সর্বাঙ্গে একটা আহ্লাদের হিল্লোল খেলে গেল নিতাইয়ের। বলে উঠল, কি ব্যাপার, কোথাও বেরোবে নাকি? আহা, তার নয়, বেরাবার দিনই বটে। আরও একটা কথা মুখে এসে যাচ্ছিল হিমানির, কিন্তু বলল না। পরিস্থিতিটা নষ্ট করতে ইচ্ছে করল না। নইলে বলবার কথা কি ছিল না?
নিতাই চরণের সংসারের ওই গন্ধমাদন পর্বতটিকে ফেলে বেড়াতে যাবার মতো বিলাসিতা হিমানীর কবে দেখেছে নিতাই? নেহাত দারুণ দরকারে না পড়লে কোথায় যাচ্ছে, তাও সেটুকু সময়ও তো একা রেখে যাবার জো নেই ওনাকে। ছেলেটাকে বসিয়ে রেখে যেতে হয়। হিমানীর বন্দি দশা আর ঘুচবে না। ছেলেটা কত বায়না করে মার সঙ্গে যাবার জন্যে, তাকে ভুলিয়ে ভালিয়ে নিবৃত্ত করতে কম দুঃখ আসে হিমানীর? কিন্তু উপায় কি? তার এই ছোট্ট সংসারটিতে দুঃখের ভাত সুখ করে খেতে পারত হিমানী, সে ক্ষমতা ছিল তার। কিন্তু ওই পর্বতের বোঝা তার সব সুখ পিষে মেরে রেখেছে, তার আহ্লাদের মুহূর্তটুকু খান খান করে দিচ্ছে। এসব কথা যে তোলে না হিমানী তা নয়, সর্বদাই তোলে। আজ আর তুলল না। আজ তার সঙ্গে বর্ণাঢ্য সিল্কের শাড়ি, মুখে পাউডারের প্রলেপ, কপালে টিপ, চুলে সরু চিরুনির আঁচড়। আজ তাই পরিস্থিতি ভালো রেখে বলে উঠল, কেন, বরের ছুটির দিনে বাড়িতে একটু সাজতে নেই? কৃতার্থমন্য নিতাই হাস্য বদনে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না। বরদা সুন্দরীর ভাঙা গলার চিৎকারটা এসে আছড়ে পড়ল, ও নিতাই, নিতাই রে, ও বেঈমান হতভাগা, মরে গেলাম যে। কি হলো? তাড়াতাড়ি চায়ের পেয়ালাটা রেখে উঠে দাঁড়ালো নিতাই। হিমানীও নামকাওয়াস্তে একটু চায়ে চুমুক দিচ্ছিল, নচেত নিতাই নিজের থেকে ভাগ দেবার জন্যে ঝুলোঝুলি করবে। সেই ভাঙা পেয়ালার শেষ চুমুক দিয়ে হিমানী বেজার গলায় বলল, কিছু হয়নি, তুমি খাও তো। কিন্তু খাও তো বললেই তো হয় না। শাঁখের আওয়াজের মতো ওই ভাঙা গলার আওয়াজটা যে আকাশে উঠছে। ওরে নিম্মাইক, নিষ্ঠুর পোড়ার মুখো ছেলে, দয়া মায়া কি কিছু নেই তোর শরীরে? ততক্ষণে লেপ মুড়ি দিয়ে পড়ে থাকা ঘুমন্ত বাবুনও ধর্মর করে উঠে বসে বলে, কি হলো? হিমানী কঠিন গলায় বলে, বলছি কিছু হয়নি তবু। কিন্তু নিতাই তো পাথরের পুতুল নয়, পাগল ছাগলও নয়। তাই ঠাকুমা বুড়ির ওই চিৎকার আর আক্ষেপ বাণীর দিকে ভ্রুক্ষেপ না করে বসে বসে চা খাবে? ও তো রোজ সারাদিন দেখে না, দেখলে হয়তো কানে ঘাঁটা পড়ত। নিতাইকে চায়ের গেলাস নামিয়ে রেখে উঠতেই হয়। বুড়ির ঘরের দরজায় গিয়ে জিজ্ঞেস করতেই হয়, কি হলো? কণ্ঠস্বরে ঈষৎ সহৃদয়তা ফোটায়, আগুন আগুন, সোনা আমার, দাদা আমার, এক ফোঁটা আগুন আমায় দে যা ভাই। নাতিকে দেখে অথবা ওই সহৃদয় স্বরটুকুতে বুড়ি গালমন্দের পথ ছেড়ে মিনতির পথে নামে। বুকে পিঠে খাল ধরে গেল মানিক, হাত পাগুলো কুকুরে চিবোচ্ছে, ভেতরের সব রক্ত হিম হয়ে গেল, একটু সেঁকতে না পারলে এক্ষুনি মরে যাব দাদা। তোর বোর কাছে এখন থেকে ধন্না দিচ্ছি, তা বলে গেল কিনা কাঠ কয়লা কোত্থেকে পাবো, আগুন টাগুন হবে নি। আমারই দিকে প্রাণটা ঠোঁটের আগায় এসে যাচ্ছে। এহেন কাতরোক্তিতে কে পারে অবিচলিত থাকতে? অন্তত পুরুষ মানুষে পারে না। আর কি তুচ্ছ জিনিসের জন্যে এই করুণ আবেদন? একটু উত্তাপ, একটু উষ্ণতা, খানিকটা আগুনের পরিবর্তে যেটুকু পাওয়া যায়। আকাশের এই আবহাওয়ায় ওই ৯৯ বছরের বুড়ির তো সেটুকু ন্যায্য প্রাপ্য।
অথচ নাতির সংসারে সেই ন্যূনতম প্রাপ্যটুকুও পাচ্ছে না বুড়ি। বরং এই ঘণ্টা কতক আগে ঠাকুমা যখন স্যাঁতসেঁতে কাঁথা কম্বলগুলো নিয়ে কাতরোক্তি করেছিল, নিতাই তখন একটা হালকা ঠাট্টা করে উড়িয়ে দিয়ে সরে পড়েছিল। তার কারণ নিতাইয়েরও রাত্রিরে বিছানা, বালিশ, লেপ, কম্বল সব ভিজে ভিজে লেগেছে। তবে নিতাই ভাবতে যায়নি জল পড়ে ভিজেছে। এই তিন পুরুষের পচা পুরনো বাড়িতে জীবনে যাতে মিস্ত্রির হাত পড়তে দেখেনি নিতাই। ঘরগুলো বালি খসা, ছাদগুলো ঝুলে পড়া। সেখানে এহেন দুর্যোগে এমনটা হওয়াই স্বাভাবিক, তা বোঝে নিতাই। অভিজ্ঞতাই বোঝায়। কিন্তু বহু অভিজ্ঞতার সঞ্চয় জমতে জমতে অভিজ্ঞতায় যখন শ্যাওলা পড়ে যায়, তখন আর মানুষ বুঝমান থাকে না। তখন সে অবুঝ আর্তনাদে অন্যকে অস্থির করে তোলে। নইলে বড়দা বুড়ির কি বোঝা উচিত ছিল না এ যুগে ভাতের চেয়ে জ্বালানির দাম বেশি, আর অভাবই মানুষকে নিষ্ঠুর করে তোলে? কিন্তু বুড়ির সেই ত্রুটির কথা এখন মনে এলো না নিতাইয়ের। লজ্জায় মাথা কাটা গেল নিতাইয়ের। নিজেকে ঠাস ঠাস করে চড়িয়ে দিতে ইচ্ছে করল। ভয়ানক পাপী মনে হলো নিজেকে। বিব্রত, বিপন্ন, অসহায় অসহায় মুখ নিয়ে তাড়াতাড়ি আবেদন করতে যাচ্ছিল বিপত্তারিণীর কাছে। জল বলো, আগুন বলো, সবই তো তারই হাতে। কিন্তু যেতে হলো না। ঘাড় ঘোরাতেই তার মুখ দেখা গেল। কিন্তু ওই মুখ কি বিপত্তারিণীর? নাকি আগুনটা সে তার মুখেই বয়ে নিয়ে এসেছে? সেই আগুনটা ছড়িয়ে পড়ল নিতাইয়ের কানে, প্রাণে। প্রাণটা একেবারে ঠোঁটের আগা পর্যন্ত চলে এসেছে। আহা, আর একটুখানি পথ পার করে বাইরে বের করে আনতে পারলেন না? নাতির হাতের আগুনটুকু তাহলে কপালে জুটত, আগুনের স্বাদ মিটত। এ ভাষা কি নিতাইয়ের অপরিচিত? এমন ধরনের কথা কি হরবক্ষতি শুনছে না সে? তবু ঠিক এই মুহূর্তে এই মলিন নির্লজ্জ কথাটা হজম করে উঠতে পারল না। চেঁচিয়ে উঠল, হিমানি! আর্তনাদ না ধমক? হিমানির মধ্যে অবশ্য এতে কোনো ভাবান্তর দেখা গেল না। হিমানি অবিচল গলায় বলে উঠল, খারাপ কি বলেছি? ওটুকুও যদি বরাতে জোটে বলতে হবে পরম ভাগ্যি। তা কি আর হবে? যা দেখছি যাত্রা নাটকের পালা সাঙ্গ করে একেবারে শতরঞ্চি গুটিয়ে তবে ঘরে ফিরবেন। না কি হয়তো ফিরবেনই না। চিত্রগুপ্তের খাতায় নাম নেই, বিধাতার কাছে অমর বর নিয়ে এসেছেন। থামো, যত সব বাজে কথা। নিতাই প্রায় স্বভাব ছাড়া জোরের সঙ্গে বলে ওঠে, একটু আগুনের ব্যবস্থা করতে হবে এক্ষুনি। হিমানি স্থির গলায় বলে, কি করে? জনতাটা জেলে এনে বসিয়ে দেব? তাহলে কিন্তু রাতে খাওয়া বন্ধ। আর অগ্নিকাণ্ড হলে আমায় দোষ দিও না। সেবারের হ্যারিকেনের কথা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে বই কি। এই তো গেল শীতের কথা। কম্বলের মধ্যে হ্যারিকেন ঢুকিয়ে নিয়ে যাচ্ছে তাই একটা কাণ্ড করে বসেছিল বুড়ি। নিতাই একটু নরম গলায় বলে, ওসব কেন? আর কিছু নেই? আর কি থাকবে? থাকতে আমার হাত পাগুলো। মানে কয়লা টয়লা, গুল টুল এই রান্নাঘরের চালা ভেঙে পড়ে যাওয়া পর্যন্ত তো ওসবের পাট চুকিয়ে দেওয়া হয়েছে। কি আশ্চর্য! তা বলে একটু আগুন হবে না? আচ্ছা, আমি দেখছি বলে গট গট করে চলে যায় নিতাই, এবং খানিক পরে একখানা ভাঙা লোহার কড়াইতে করে গনগনে খানিকটা আগুন এনে ঘরে ঢোকে।
ব্যাপারটা কি ঘটল তা অবশ্য হিমানির বুঝতে বাকি রইল না। সেই চালা পড়ে যাওয়া রান্নাঘরটার মধ্যে ঢুকে সাবেককালের প্রকাণ্ড ওই ভাঙা কড়াইখানা সংগ্রহ করে সেই চালা ভাঙা বাঁশ, বাখারি, কাঠ, কুটো থেকেই চারটি ভেঙে চুরে কেরোসিন ঢেলে জেলে নিয়ে এসেছে নিতাই। সারা শব্দে সবই টের পেয়েছে হিমানি। কিন্তু কেরোসিনটা এলো কোথা থেকে? বোতলে তো ছিল না। না, বোতলে ছিল না। জনতা স্টোভটাই উপুর করে ঢেলে নিয়েই কাজ চালিয়েছে। অব্যাপারেশু ব্যাপার। ঢেলেছে দেদার। হাউ হাউ করে জ্বলেছে। দালানের দেয়ালে তার ছায়া পড়ছিল। মাপা তেল, তার মানে রাত্তিরের রান্নায় ঘাটতি। অনভ্যস্ত হাতে অগ্নিকাণ্ড না করে বসে এ ভয়ে বুকটা কেমন করে উঠলেও হঠাৎ ছাপা সিল্কের শাড়ির আঁচলটা তুলে কপালের টিপটা খসখস করে মুছে ফেলে দাঁতে দাঁত চেপে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েই থাকলো হিমানি যেমন ছিল, নড়ল না। চৌকির ধারে একটা টুলের ওপর কড়াইটা বসিয়ে দিয়ে নিতাই রীতিমতো আত্মপ্রসাদের ভঙ্গিতে জোরালো গলায় বলে, নাও বুড়ি, যত পারো হাত পা সেঁকো, রুটি সেঁকার মতো। কঞ্চির খোঁচার মতো আঙুলগুলোকে প্রায় আগুনে ঠেকিয়ে ঠেকিয়ে সেঁকতে সেঁকতে বুড়ি কাঁপা কাঁপা গলায় বলে, বেঁচে থাকো দাদা, দীর্ঘজীবী হও, আকাশে যত তারা তত বছর পেরমাই হোক। আগুনের আঁচে বুড়ির মুখটা আলোয় ভরে উঠেছে। আগুনের আলো, আহ্লাদের আলো। হাত পা সেঁকতে সেঁকতে সারা শরীরের মধ্যে উত্তাপটা ছড়িয়ে যাচ্ছে। জমে বরফ হয়ে যাওয়া রক্তে সার আসছে। এই উত্তাপ কি শুধুই আগুনের, না আর এক উত্তাপের স্বাদ? বলিরেখায় ভরা, যন্ত্রণার ক্ষোভে কুঁচকে যাওয়া মুখটার রেখাগুলো যেন আস্তে আস্তে আলগা হয়ে আসে। ক্রমশ ফুটে ওঠে এক চিলতে হাসির আভাস, কৌতুকের আর দুষ্টুমির হাসি। ফিস ফিস করে বলে, সাধে কি আর বলে রে নিতে, ঘরের বেটা মারে আবার ধরে, পরের বেটি ঠিকরে মরে। তুই আমার কষ্টটা যত বুঝলি, ও ছুরি কি আর, তা দোষী বা দেব কি? চৌপর দিন খেটে মরছে, কাহা তো কার পারবে। এক গুঁড়ো সুখ, এক ফোঁটা আরাম ক্রুদ্ধ চিত্তকে উদার করে আনছে। তুইও হাত পা দুখানাকে একটু সেঁকে নে না দাদা। ধ্যাত, আমি আবার কি জন্যে? আমি তোমার মতো বুড়ো? লোভটা প্রবলই হচ্ছে, তবু লজ্জাটা ততোধিক। একজোড়া চোখ যে এই দৃশ্যের উপর নিথর হয়ে পড়ে আছে। বুড়ি ফ্যাঁসফেঁসে হাসি হেসে বলে, তা যা বলেছিস, কথায় আছে যার বড় আর, বুড়োর ভাঙে ঘাড়। নাথ বউ, বাইরে হিমে দাঁড়িয়ে কেন, ইদিকে আয়, একটা কথা বলি শোন। দেয়ালের ধার থেকে নিঃশব্দে দরজার সামনে এসে দাঁড়ায় হিমানি। বরদা সুন্দরীর সহৃদয়ে গলা থেকে উচ্চারিত হয়, রাধা বাড়া বাকি তো? হ্যাঁ। আরও কোমল হয়ে আসে গলা, আমার পরামর্শ শোন। আজ আর এই হিমে শীতে ময়দা চটকাতে বসতে যাসনি। আমার কথা নে, এই আংড়াটাতে আর চারটি গুল কয়লা কিছু ফেলে দে। আজ জাঁকিয়ে উঠলে বেশি করে গোটা কতক বেগুন পুড়িয়ে ফেল। তার সঙ্গে বেশি করে গোটা কতক বেগুন? হিমানির মুখে
একটু বিচিত্র হাসি ফুটে ওঠে। কি হবে? রুটির বদলে খাওয়া হবে? গেল ছুরির কথা। শুধু বেগুন পোড়া নাকি? দুখোলা চাল ভেজে নেবার মুরত তো আর তোদের একেলেদের নেই। এক বাটি করে মুড়ি মেখে নে, ঝাঁঝ ঝাঁঝ তেল আর কাঁচা লঙ্কা দে, দেখবি আমর তো হেন নাগবে। মুড়ি বেগুন পোড়া? হিমানি কুটিল গলায় বলে, আমাদের কথা থাক, তাতে আপনার পেট ভরবে? কণ্ঠের এই কুটিলতার কারণটা অকারণ নয়। বুড়ির সেকালের খোল। হিমানি, নিতাই, বাবুন তিনজনে মিলে যতটা খায়, বুড়ি একা তার থেকে বেশি খায়। ভাত রুটি দুই। কিন্তু বুড়ির বোধের জগতে এই ওজনের হিসেব নেই। তাই সে সহজ বিস্ময়ে বলে ওঠে, শোনো কথা, ভরবে না কিলা? বলে, ভরা বয়সেই এমন শীতের রাতে কতদিন? একটু হেসে ওঠে বুড়ি। বাড়ি শুদ্ধ সকলের আহার মিটলে শেষমেশ থাকতাম আমরা চার যা। তখন ভাত টাত যেত ঠান্ডা হয়ে, হাঁড়িতে 2 ঘটি জল ঢেলে দে, আকার আংরা টেনে নে পুড়িয়ে নিতাম গুচ্চির খানি ঢোলা ঢোলা বড় বড় মুক্তকেশী বেগুন, আর ভেজে নিতাম 2 খোলা চাল। ব্যাস, 4 জায়ে গালগপ্প আর ওই কাশি কাশি চাল ভাজা, তার সঙ্গে থাবা থাবা বেগুন পোড়া, তাতে ঝাঁঝ ঝাঁঝ ঘানির তেল আর মটমটে কাঁচা লঙ্কা। আহা, অমত্ত! এখনো যেন মুখে নেগে আছে। বলে কিনা পেট ভরবে না, ভাত বেন্নুনের থেকে বেশি ভরতল। মেজ জায়েরই ছেলে এইসব চেষ্টা বেশি। বলতো প্রত্যেক দিন একঘেয়ে ভাত ডাল, শীতের রাতে হাঁড়ির তলানি। দূর দূর, এ বাবা বেশ নতুনত্ব। হিমানি ব্যঙ্গের গলায় বলে, 4 জায়ের ভরা বয়সের পেট ভরা, তা কত বেগুন পোড়াতেন? বুড়ি ফ্যাঁসফেঁসিয়ে হেসে ওঠে, সে কি আর গোনাগুন্তি করেল? বেগুনের ঝুড়িটাকে হেঁসেল ঘরে নিয়ে এসে বসাতাম, টপা টপা আগুনে দিতাম, আর উল্টে পাল্টে জব্দ করে ফেলতাম। আহা, এখনকার সেই বেগুনের গুণই বা কি? মাখম হার মানে, আগুনের আঁচ লাগছে কি নেতিয়ে শুয়ে পড়ছে, আর সদ্য গরম চাল ভাজা। আহা, কি তার বাস, কি তার স্বাদ! আংরাটা একটু জাঁকা নাত বউ, একদিন আরাম করে সবাই মিলে একত্তর বসে তেমনি করে। হিমানি বরের দিকে তাকিয়ে ধারালো ছুরি গলায় বলে ওঠে, কই গো, জাঁকাও আগুনকে, আর ঢোলা ঢোলা বেগুনের ঝুড়িটা নিয়ে এসে বসাও এখানে। গেল ঢঙিনি, বলি তোরা কত খাইয়ে যে ঝুড়ি ভর্তি নাগবে? গোটা 6-7 পোড়ালেই হবে। এদিকে তো তেমনি তোর অন্য খাটনি বাঁচবে, খরচাও বাঁচবে। সে তো দেখতেই পাচ্ছি। হিমানি বলে, যাও গোটা 6-7ই নিয়ে এসো। বড়দা বুড়ি বেজার গলায় বলে, ও পুরুষ ছেলে, ওকে ফরমাস কেন নাত বউ? তোমার গতরে কি হলো শুনি? নিতাই অমায়িক গলায় বলে ওঠে, বুঝছো না ঠাকুমা, তোমার নাত বউ আমার সঙ্গে ঠাট্টা করছে। আজ ঘরে বেগুনই নেই, বৃষ্টির জন্যে বাজার যেতে পারিনি তো। ও মা, তাই বুঝি? বুড়ি হতাশ গলায় বলে, তবে থাক, কালকেই হবে। অনেক দিন পরে মনে পড়ে গে মুখটা উসখুসিয়ে উঠেছিল।
তবে যাক তোর বউ ময়দা চটকাতে, আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নি। বড় আরাম হলো রে দাদা, দেখ কেঁতাখানা শুদ্ধ তপ্ত হয়ে উঠল। আহ! ভালো করে মুড়ি সুড়ি দিয়ে শুয়ে পড়ে বুড়ি বলে, কাল একটু দেখে শুনে মুক্তাকেশি বেগুনি নে আসিস নিতাই, তের ঘেরানি আলাদা। চোখটা বুজে আসে। সুখসুপ্তির পথ বেয়ে যেন ফেলে আসা কোন দূর দূরান্তে পৌঁছে যায় বুড়ি। দেখতে পায় কোথাকার একটা মেটে রান্নাঘরের মধ্যে গনগনে আঁচ কাঠের উনুনের সামনে বসে দীর্ঘাঙ্গী সুন্দরী এক বউ বড় বড় বেগুনের গায়ে তেল মাখাচ্ছে আর উল্টে পাল্টে পুড়িয়ে নিয়ে তুলছে। বেগুনের জলমরার শোঁশো শব্দ উঠছে। লোভনীয় একটি ঘ্রাণে শীতকালের দোর জানলা বন্ধ চালা ঘরটা যেন মম করছে। ওদিকে আর একজন মেয়ে ছেলে বাঁশের চালুনিতে ভাজা চালগুলো ফেলে হাত ঘষে ঘষে বালি ঝরাতে ঝরাতে হেসে হেসে বলছে, না বউ আমাদের চালাক মেয়ে, বুঝে বুঝে ভালো কাজটি বেছে নেছে, অগ্নিদেবতার একেবারে সামনাসামনি। নবউ হেসে বলে, তবে কাজ বদল করে নেও। না বাবা, তোর মতন অমন মাখম হেন করে বেগুন পোড়াতে আমরা পারিনি। রা মানে আরো দুজন, তারা ততক্ষণ হাঁড়ি হেঁসেল তুলছে, সাফ সুথরো করছে। তাদের একজন বলে ওঠে, না বাট ঠাকুর কাল কি বলছিলেন দিদি শুনেছ? বলেন কিনা রান্নাঘর তোমাদের দখলে, আমাদের আলাই বালাই দিয়ে চুকিয়ে দিয়ে নিজেরা বেশ লুকিয়ে লুকিয়ে ভালো মন্দটি সাঁটা হয়। দিদি বলে ওঠেন, কখন বলল? মহারানীর কাছে বুঝি? আমার সামনে বলুক দেখি একবার, ঝেড়ে শুনিয়ে দেব না? হ্যাঁ হ্যাঁ, ও তো ঠাট্টা করে। আমিও ঠাট্টা করেই বলবো, ওনাদের আলাই বালাই বটে, মাছের মুড়োটি, দুধের সারটি, দইটি, ক্ষীরটি কাদের পাতে পড়ে শুনি? আমাদের ভালো মন্দ তো নিখরচায়, জালার চাল, 2 পয়সায় 2 বেগুন আর গাছের কাঁচা লঙ্কা। হেসে ওঠে চারজনেই। কি মনোরম সেই দৃশ্য, কি মধুর পারিবারিক সেই ছবি। এখন আর কেউ কারো সঙ্গে হাসি গল্প করে না, সব কেজো কথা। কিন্তু এখন বুড়ি আর এই দুঃখের কালে নেই, চলে গেছে দূর কালের, হারিয়ে যাচ্ছে সেই মনোরম দৃশ্যটার মধ্যে, যেখানে একটা শোঁশো শব্দের মধ্যে একটা লোভনীয় গন্ধ দৃশ্যটাকে আরো রমণীয় করে তুলছে। ঘুমের মধ্যে হারিয়ে যাওয়া বুড়ির মুখের রেখায় রেখায় একটি প্রসন্ন পরিতৃপ্তির ছাপ। ঠিক তখন আর একটা বউ, বোধ করি সেই নবউয়েরই বয়সী, একতাল আটা ঠাসতে ঠাসতে তিক্ত চিত্তে ভাবছিল, একটা নিষ্প্রয়োজন মেয়ে মানুষের 92 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার মতো অশ্লীল আর কি আছে? না, আছে। ওর চাইতেও অশ্লীল হচ্ছে সেই 92 বছরের জীর্ণ জঠরের চিরজ্বলন্ত গনগনে আগুনটা, যে আগুন দুটো জোয়ান মানুষের খাদ্য অবলীলায় পরিপাক করে ফেলতে পারে। গনগনে আগুনের কথা মনে পড়তেই বউটার মেজাজটা আরো গনগনে হয়ে উঠল। তুচ্ছ একটু আগুনের জন্যে কত কষ্টই পায় সে। আগে তবু একটা উনুন থাকতো, রুটি সেঁকা হতো চক্ষের নিমেষে, রাতের রান্নায় সময় কত কম লাগতো। রান্নাঘরের চালা পড়ে যাওয়া পর্যন্ত শোবার ঘরে রান্না,
জনতা কুকার সার। আগুন কেমন দেখতে তা যেন ভুলেই গেছে বউটা। শীতের দিনে নিজের চানের জন্যে একটু গরম জল, সে তো স্বর্গীয় বিলাসিতা। গরম জলে সাবান ভিজিয়ে কাপড় কাচা, যে কথা আর ওঠে না, আর উঠবেও না। পৃথিবীর জ্বালানি ক্রমেই নিতাইদের মতো লোকের কাছে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।